এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। 2021 সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি, অর্থাৎ সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন 21 সালে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন। সন্দীপ ঘোষ কি শেষ পর্যন্ত গ্রেফতার হলেন? কারণ এই মুহূর্তে আমাদের ঘড়ির কাঁটা রাত 2:10, তখনও পর্যন্ত ডক্টর সন্দীপ ঘোষকে সিবিআই দপ্তরে ইন্টারোগেশনের জন্য আটক করে রেখেছে। আমি আটক কথাটা কেন বললাম, গতকাল একটা নাটকীয় পরিস্থিতিতে সন্দীপ ঘোষকে সিবিআই তুলে নেয়। আপনারা জানেন যে সন্দীপ ঘোষকে বারবার করে সিবিআই ডেকে পাঠিয়েছিল, কিন্তু সিবিআই এর ডাকে সন্দীপ ঘোষ সাড়া না দিয়ে উল্টে কলকাতা হাইকোর্টে গিয়ে সন্দীপ ঘোষ তার আইনজীবীদের দিয়ে একটা জামিনের জন্য আবেদন করেছেন, মুভ করেছেন, এবং তার জন্য তাকে কলকাতা হাইকোর্টে যেতে হয়। প্রথম দিকে আমাদের কাছে খবর এসেছিল যে স্বাস্থ্য ভবনে ছিলেন, স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে সন্দীপ ঘোষ নিজেই সিবিআই এর সঙ্গে কোঅপারেট করে সিবিআই এর গাড়িতে উঠেছেন। খবরটা সম্পূর্ণ ভুল। খবর যেটা হচ্ছে, আমরা অনেক রাত্রে আজকে খবর পেলাম যে ডাক্তার সন্দীপ ঘোষ হাইকোর্ট থেকে বেরিয়ে যখন বাড়ির পথে বা অন্য কোথাও যাচ্ছিলেন, তার টেলিফোন নাম্বার, মোবাইল ফোন ট্র্যাক করে সিবিআই। অর্থাৎ সন্দীপ ঘোষ নিজে ধরা দেবেন না সেটা বুঝতে পেরে, বা নিজে আসবেন না বুঝতে পেরে, সন্দীপ ঘোষ হাইকোর্ট থেকে বেরিয়ে যখন অন্যত্র যাচ্ছিলেন, তার মোবাইল ফোন ট্র্যাক করে সন্দীপ ঘোষের গাড়ি ঘিরে ধরে সিবিআই। আমাদের কাছে যা রিপোর্ট এসছে, এবং শেষ পর্যন্ত সন্দীপ ঘোষকে তুলে নেয় সিবিআই। এটা হচ্ছে ঘটনার একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে রাত 12টার সময়ও, মানে 12 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর সন্দীপ ঘোষকে ছাড়া হলো না কেন? শেষ পর্যন্ত কি সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন বা হবেন, বা ভোরবেলা গ্রেফতার হবেন, আমরা এখনই এই মুহূর্তে কিছু বলতে পারছি না। কিন্তু ইঙ্গিত যা, 12 ঘন্টা যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মধ্যিখানে তাকে একটা গ্যাপ দিয়ে তাকে রিল্যাক্স করে একটু খাওয়ার সময় দেওয়া হয়েছে, দিয়ে তারপর আবার ইন্টারোগেশন শুরু হয়েছে। এবং লক্ষ্য করতে হবে যে তার আগে চেস্ট মেডিসিনের হেডকে ইন্টারোগেশন কমপ্লিট করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার চেস্ট মেডিসিনের বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে সন্দীপ ঘোষের বক্তব্য, সিবিআই সোর্স বলছে। এবার সেখানে দেখছে সিবিআই যে প্রচুর গরমিল, অর্থাৎ সন্দীপ ঘোষ যা বলছেন চেস্ট মেডিসিনের হেড কিন্তু উল্টো কথা বলেছেন। ফলত সেই জায়গা থেকে সেই ক্লুটা সিবিআই কাজে লাগানোর চেষ্টা করছে এখনো পর্যন্ত। এই মুহূর্তে যখন আপনাদের কাছে বলছি, তখন ঘড়ির কাঁটায় রাত 2:10। দ্বিতীয়ত হচ্ছে যে 11 জন সিকিউরিটি স্টাফকে ডেকে পাঠিয়েছে, তার মধ্যে অনেকেই এসছেন, তাদের ইন্টারোগেট করে এক এক করে ছাড়া হয়েছে। 10 জন ডাক্তারকে দিনের আলো হলে পরপর সিবিআই ডেকে পাঠাবে, এটা একটা ঘটনা। দ্বিতীয়ত হচ্ছে সন্দীপ ঘোষের গ্রেফতার হওয়ার সম্ভাবনা কতটা? এই প্রতিবেদন যখন করছি তখনও পর্যন্ত গ্রেফতার হননি, কিন্তু তার গ্রেফতার হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। এই ইন্টারোগেশন শেষে ভোর রাতে তাকে গ্রেফতার দেখিয়ে ভোরবেলা তার মেডিকেল টেস্ট হতে পারে, অথবা তাকে রিলিজ করে দেওয়া হবে, দিয়ে তার দেওয়া বক্তব্য সেইগুলো অন্যান্য ডাক্তারদের সঙ্গে ম্যাচিং করে দেখানো হবে। মিসিং লিঙ্কটাকে খুঁজে বার করবে সিবিআই। সেই জায়গায় এই মুহূর্তে রয়েছে। কিন্তু পরিস্থিতি যেভাবে গাঢ় হচ্ছে, তাতে ডাক্তার সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়াটা সময়ের অপেক্ষা। সেটা যদি এই মুহূর্তে নাও হয়, হয়তো 12 ঘন্টা কি 16 ঘন্টা বাদেও সন্দীপ ঘোষ গ্রেফতার হতে পারেন, সেরকম সম্ভাবনা কিন্তু মানে গাঢ় হচ্ছে। দ্বিতীয়ত আরো একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি সন্দীপ ঘোষ গ্রেফতার হন, গ্রেফতার কিসে হবেন? সন্দীপ ঘোষ যদি কিছু কথা বলতে, সোর্স তথ্য ডিসক্লোজ করতে অস্বীকার করেন, তখনই কিন্তু সন্দীপ ঘোষ গ্রেফতার হবেন। আর যদি সব কিছু কনফেস করে দেন, গড়গড় করে বলে দেন, তাহলে কিন্তু তিনি গ্রেফতার হবেন না। সিবিআই কিছুটা টাইম নেবে, সেই টাইমের মধ্যে অন্যান্য ডাক্তারদের সঙ্গে সন্দীপ ঘোষের দেওয়া বয়ান সমস্ত কিছু মিলিয়ে দেখবেন। আপনাদের খেয়াল করতে হবে যে এই সন্দীপ ঘোষের এই টানা ইন্টারোগেশন, এটা কিন্তু কলকাতা পুলিশ করেনি, বিনীত গোয়েল করেনি, মুরলিরা করেনি, সন্দীপ ঘোষকে ডেকে পর্যন্ত পাঠায়নি। সন্দীপ ঘোষ নিজে যদিও বলেছেন কলকাতা পুলিশ ডেকেছিল, আমি যাইনি, আমি নিরাপত্তার অভাব বোধ করছি, ওটা মিথ্যা কথা। সন্দীপ ঘোষকে ডাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চটে যাবেন, ফলে আদতেই কলকাতা পুলিশের কোনো রকম ভাবে এই স্ক্যামটা উদ্ঘাটন করার কোনো রকম লক্ষ্য ছিল না। ফলত স্বাভাবিকভাবে সন্দীপ ঘোষকে তারা ইন্টারোগেশন করেনি। যে সন্দীপ ঘোষকে কলকাতা পুলিশ, লক্ষ্য করুন, যে ইন্টারোগেশন করেনি পর্যন্ত 1 মিনিটের জন্য, সেই সন্দীপ ঘোষকে 12 ঘন্টা সিবিআই ইন্টারোগেট করছে।
তার মানে তার মধ্যে কিছু খবরের রহস্যের খনি তারা আবিষ্কার করেছে। আমি আজকে এই রাত্রি 2:10-এর সময় যখন বাংলা বার্তার জন্য আপনাদের এই মানে স্পেশাল আপডেটটা দিচ্ছি, তখন আমার যা যা সোর্স সমস্ত কাজে লাগিয়ে যা যা খবর সংগ্রহ করেছি, তাতে একটা জায়গা খুব নিশ্চিত হয়েছি যে যদি সন্দীপ ঘোষ গ্রেফতার হয়ে যান, তাহলে কিন্তু আরো একাধিক ব্যক্তি গ্রেফতারির দিকে যাবে। এবং সিবিআই যেহেতু গ্রিন সিগন্যাল দিল্লি থেকে কমপ্লিট গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, সিবিআই কিন্তু এরপরে যেটা ডাকবেন, যে রাজ্যের গোয়েন্দা প্রধানকে ডাকবেন এবং অবশ্যই তার সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকে ডাকবেন। এবং খেয়াল করতে হবে, মানে ক্রাইম সাইকোলজি বলে, যারা ক্রাইম নিয়ে পড়াশোনা করেছেন এমন লোকজনের সঙ্গে আজকে আমি অনেকক্ষণ কথা বলেছি, বলছেন যখন কোনো ক্রিমিনাল প্রভাবশালী প্রোটেকশন পান, তখন এটা নিশ্চিত যে সেই ক্রিমিনালকে দিয়ে সেই প্রভাবশালী বড় কিছু কাজ করিয়েছেন, যে কাজটাকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রভাবশালী তাকে প্রোটেক্ট করেন। আপনারা বুঝতে পারছেন ইঙ্গিতটা কোন দিকে। আমি ক্রিমিনাল সাইকোলজি নিয়ে যারা কাজ করেন, পুলিশে কাজ করেন, সেই সব লোকজন, রিসার্চ ওয়ার্কার, আমি তাদের সঙ্গে কথা বলি এটা বলছি। এবং সম্ভবত আমার লেটেস্ট আপডেট আজকে দিচ্ছি, অনেক রাতে খবরটা পেলাম, সম্ভবত বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনার থেকে অন্য কোনো র্যাঙ্কে নিয়ে গিয়ে চলে যাওয়া হবে। যেভাবে খেয়াল করে দেখুন, রাজীব কুমারকে যখন তাকে সিবিআই বারবার করে খুঁজছিল, তখন জামিন পাওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে মণি ভান্ডারে প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্ট করে পুলিশের সার্ভিস থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে প্রোটেক্ট করার জন্য। এইভাবেই এবার বিনীত গোয়েলকে প্রোটেকশন দেওয়ার জন্য সম্ভবত বিনীত গোয়েলের এগেন্স্টে সারা ভারতবর্ষ কেন, সারা পশ্চিমবঙ্গ কেন, সারা পৃথিবী এখন ডিমান্ড করছে যে ইমিডিয়েট রেজিগনেশন অফ বিনীত গোয়েল ইজ রিকোয়ার্ড। ফলে বিনীত গোয়েলের রেজিগনেশন অফিসিয়ালি এবার আন্দোলনরত ছাত্রছাত্রীরা চেয়েছেন। ফলে সেই বিনীত গোয়েলকে অন্য কোনো একটা কারণ দেখিয়ে কোনো হায়ার স্ট্র্যাটেজি কাজে বিনীত গোয়েলকে নিয়ে চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। নবান্ন সোর্স থেকে আমি যা খবর পেয়েছি আমি তার ভিত্তিতে বলছি। এই এই আপডেট যখন দিচ্ছি তখন ঘড়ির কাঁটায় 2:15। ফলত এখনো সন্দীপ ঘোষ গ্রেফতার এখনো পর্যন্ত টিল নাও হননি, কিন্তু ভোরবেলা হতে পারেন, আবার নাও হতে পারেন। এমন একটা সম্ভাবনার জায়গা থেকে আমরা বাংলা বার্তা অনেক আগেই রেকর্ডিং করেছিলাম, তাতে অনেকগুলো আপডেট দিয়েছি, কিন্তু লাস্ট 2:15 পর্যন্ত যা যা আপডেট বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি সেটাই আপনাদের বললাম। এবং আরো একটা খবর দিয়ে রাখি, যেটা নিয়ে আগামীকাল আপনাদের কাছে আসবো, নজর রাখবেন বাংলা বার্তায়, যেখানে এই যে আরজিকর যেদিনকে রাত দখলে রাতে আক্রান্ত হয়েছিল, তাতে কিভাবে কলকাতা পুলিশের কোন সেকশন জড়িত ছিলেন, কোন মন্ত্রী জড়িত ছিলেন, কোন কোন লোকাল নেতারা জড়িত ছিলেন, বেশ কিছু আপডেট আমাদের দপ্তরে এসে পৌঁছেছে। তার ভেরিফিকেশন করে সেটা নিয়ে আপডেট দেবো। কিন্তু আপাতত আরো একটা খবর আমার এই মুহূর্তে এসে আমাদের কাছে পৌঁছেছে, সেটা হচ্ছে যে কন্যা, 31 বছরের উজ্জ্বল কন্যা, যাকে মারা হলো, খুন করা হলো, যার ডেড বডি ঘিরে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের মাফিয়া নেতা, ওয়াগন ব্রেকার নেতা, তারা ঘিরে বসেছিলেন অনেকক্ষণ পর্যন্ত। 3 ঘন্টা 12:30 তার বাবা মা পৌঁছানোর পর তাকে দেখতে দেওয়া হয়নি, এবং তারপর 3টের পর তার মৃতদেহ দেখতে দেওয়া হয়েছে। সেই সব ঘটনা ঘটেছে। সম্ভবত তাকে মারা হয়েছে অন্য একটি ঘরে, এবং সেই ঘরটির নামও পাচ্ছি, সত্যি মিথ্যা জানি না, এটা সিবিআই তদন্ত করছে, সিবিআই নিশ্চিতভাবে রিপোর্টটা বার করবে, এবং পরবর্তীকালে তার দেহ নিয়ে এসে রাখা হয়েছে সাজিয়ে ওই সেমিনার হলে। এইরকম একটি সংবাদ আমাদের দপ্তরে এসে পৌঁছলো। আমরা অবশ্যই সিবিআই এ যেখানে যেখানে খবরগুলো পৌঁছানো দরকার আমরা নিশ্চিতভাবে পৌঁছে দেবো আমাদের তরফ থেকে। কিন্তু রাত 2:15 পর্যন্ত আপডেটটা দিলাম, এখনো সন্দীপ ঘোষ গ্রেপ্তার হননি। কিন্তু সন্দীপ ঘোষের গ্রেপ্তারি হওয়াটা কিন্তু সময়ের অপেক্ষা। যেটা বাংলা চাইছে, যেটা আন্দোলনরত ছাত্রছাত্রীরা রয়েছে চাইছে, অপমর জনসাধারণ চাইছেন, এবং সারা ভারত সহ সারা পৃথিবীর সমস্ত স্তরের মানুষ চাইছেন, যারা এই কলকাতার আরজিকরের নির্মম হত্যাকাণ্ড সম্বন্ধে জানেন। রাত 2:15 এই লেটেস্ট আপডেট দিয়ে বাংলা বার্তা শুরু। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। লালবাজারের গোয়েন্দারাও বুঝতে পারছেন যে সিবিআই তাদের ডাকবেন, অন্তত ঘটনা পরম্পরা যেদিকে যাচ্ছে। কেন ডাকবেন, কিসের জন্য ডাকবেন, কেন তারা আঁচ করছেন, আমি বিশদে ছোট্ট ছোট্ট তথ্য, আমার কাছে যা সংবাদ এবং আমার যা ব্যাখ্যা, সেটা নিয়ে আজকে বাংলা বার্তার এই বিশেষ প্রতিবেদনে এলাম। আপনারা জানেন গতকাল ঘটনা পরম্পরায় অনেক কিছু ঘটেছে।
বিভিন্ন রাজনৈতিক দল মিছিল করেছে, এসইউসিআই বন্ধ রেখেছিল, তাতে মিশ্র রিয়াকশন। শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করেছেন, সুকান্ত মজুমদার গ্রেফতার হয়েছেন, তাদের শ্যামবাজারে বসতে দেওয়া হয়নি। প্রেসিডেন্সির প্রাক্তনীরা বেরিয়েছেন, সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনীরা বেরিয়েছেন, বর্তমানের ছাত্রছাত্রীরা বেরিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীলরা রাস্তায় নেমেছেন প্রতিবাদে, এবং তার মধ্যেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী লোক দেখিয়ে নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে মৌলালি থেকে ডরিনা ক্রসিংয়ে একটা পথ হেঁটেছেন। এগুলো তো গেল একটা দিকের কথা। ওদিকে বিনীত গোয়েল সাহেব, যার রেজিগনেশন চেয়েছে ছাত্রছাত্রীরা, আরজি করে ছাত্রছাত্রীরা পরিষ্কার বলেছেন যে বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনকে রিজাইন করতে হবে, যথাযথ বলছেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমরা প্রথম দিন থেকে আমি বলে আসছিলাম আপনাদের কাছে যে এই লোকটির পদত্যাগ কিন্তু ইমিডিয়েট চাই, উইদাউট এনি ডিলে কলকাতার পুলিশ কমিশনকে রিজাইন করতে হবে, টেকিং দ্য রেসপন্সিবিলিটি, মরাল রেসপন্সিবিলিটি। যদি ন্যূনতম আত্মসম্মান আত্মমর্যাদা বোধ এই লোকটা থাকতো এতদিনে রিজাইন করতো। কিন্তু এমন একটা পর্যায়ে পরিস্থিতিতে লোকটি আছে যে লোকটি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু তার 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 আজ্ঞাবোধ দাসত্ব করা ছাড়া আর কোনো ভূমিকা তার কলকাতার মানুষের জন্য নেই। তাকে পরিষ্কারভাবে বলছি, কলকাতার মানুষ আর চাইছে না, ঘৃণা করছে একটা কলকাতা পুলিশ কমিশনের পদে। তারপর লোকটা পদ আঁকড়ে বসেছে। তিনি আবার প্রেস কনফারেন্স করে বলেন আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে। কিসের ইন্টেলিজেন্স ফেলিওর? 3 ঘন্টার একটা স্ক্রিপ্টের নাটক করেছিলেন আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে রাত দখলের রাতে। তো পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে, এবং সেই জন্যই গোয়েন্দারা ডাক পাবেন। কেন ডাক পাবেন পরিষ্কারভাবে বলি। কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে এদিন গতকাল একটা মামলা শুনানি ছিল, যেখানে আইনজীবী বিলোদল ভট্টাচার্য এবং আইনজীবী বিকাশ রঞ্জন চট্টোপাধ্যায় তারা সমস্ত ব্যাপারটাকে উল্লেখ করেছেন যে সেদিনকে রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছে এটাও সিবিআই তদন্তের আওতায় আসা উচিত। রাজ্য সরকারকে তাকে হলফনামা দিতে বলেছে, এবং রাজ্য সরকারের আইনজীবী বলছেন আচমকা 7,000 লোক চলে এসছে। তো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে যে 100 জন লোক এলেও তো রাজ্য সরকারের কাছে খবর থাকে, তাহলে আপনাদের কাছে কোনো খবর ছিল না? অন্য কোনো হসপিটালে যদি এই কাণ্ড হতো আপনারা চুপ করে বসে থাকতেন? সন্দেহ হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও তো বুঝতে পারছেন যে ওই হুলিগানসদের কে পাঠিয়েছিল কামারহাটি থেকে, বরানগর থেকে, কাশীপুর থেকে, পাতিপুর থেকে, হাওড়া থেকে, বেলগাছিয়া থেকে, কে পাঠিয়েছিল, কারা পাঠিয়েছিল? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বুদ্ধিমান মানুষ, তিনিও বুঝতে পেরেছেন। কিন্তু আইনের প্রসেস তো, তাহলে সরাসরি সেটা সেই বিষয়টা উল্লেখিত হয়নি, কিন্তু উল্টো পক্ষের আইনজীবীরা বারবার সেটাকে এস্টাবলিশ করেছে। এবং শেষ পর্যন্ত আমার নিজের ধারণা আগামী বুধবার তার শুনানি, সেই বুধবারের দিনই কিন্তু সম্ভাবনা আছে, আমি আবারও বলছি সম্ভাবনা আছে, সমস্ত ঘটনা পরম্পরা শুনে সিবিআই তো ইতিমধ্যেই তদন্তে গেছেন, সিবিআই তদন্তের প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন। ইতিমধ্যে প্রচুর প্রসিডিংস ডেভেলপমেন্ট হচ্ছে, আমি সেগুলো সংক্ষেপে বলবো। কিন্তু তার আগে সিবিআইয়ের দিকেই এই তদন্তটাও চলে যেতে পারে সেই দিন রাত্রে কারা আক্রমণ করেছে এবং কারা পেছনে ছিল, কাদের মস্তিষ্ক পেছনে ছিল। রাজ্য সরকার ডেসপারেটলি চেষ্টা করবে আটকাতে, কিন্তু আমার নিজের ধারণা যেহেতু অ্যাডজাসেন্ট মামলা মানে অ্যাসোসিয়েটেড মামলা, ফলে স্বাভাবিকভাবে এটাকেও সিবিআইয়ের ইনভেস্টিগেশনে পার্টে চলে আসবে। কেননা যারা সেদিনকে ঢুকেছিল তাদের মুখে বলতে শোনা গেছে, সেটা আমি দেখছিলাম ইলেকট্রনিক্স মাধ্যম সেটা বারবার সম্প্রচার করছে, যে চল সেমিনার রুম চল, অর্থাৎ সেমিনার রুমটাও তাদের টার্গেট ছিল ওটা ভেঙে তছনছ করে গুড়িয়ে দেওয়া। এখন ওই নির্বোধের যা হয়, 3rd ফ্লোর বলতে বুঝেছে 3 তলা। তৃণমূল কংগ্রেসে তো পড়াশোনা কম জানলে তৃণমূল কংগ্রেসটা করা যায়, ফলে 3rd ফ্লোর বলতে 3 তলা, 3rd ফ্লোর বলতে যে 4 তলা সেটা বোঝেনি। 3 তলা পর্যন্ত যেসব দরজা জানলা ভাঙা টাঙা সব কিছু করে সেমিনার রুমটা শেষ পর্যন্ত অক্ষত থেকেছে। হয়তো এর জন্য গালও খেয়েছে নবান্ন বা কালীঘাটের কাছ থেকে বা যুবরাজ ভাইপোর কাছ থেকে, যাই হোক সেটা তো অন্য কথা। ফলে বুধবার যদি সেটা সিবিআই তদন্তের দিকে যায়, তাহলে স্বাভাবিকভাবে সিবিআই প্রথম বিনীত গোয়েলকে ইন্টারোগেশনের মধ্যে আনবে, সেটাই স্বাভাবিক। কলকাতার সিপি জানতেন না কি খবর ছিল তার কাছে, তাকে ডেকে পাঠাবে, ইন্টারোগেট করবেন, এবং তারপর লালবাজারের গোয়েন্দাদেরও ডাক পড়বেই। এটার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। কারণ যদি এটা সিবিআই তদন্তের হাতে যায়, সিবিআই গোয়েন্দা প্রধানকে ডাকবেন, ডেকে বলবেন আপনাদের ইন্টেলিজেন্স কী করছিল, ইন্টেলিজেন্স কোনো রিপোর্ট ছিল না, কী রিপোর্ট ছিল আমাদের কাছে দেখান, যে ওখানে এরকম মব পাঠানো হতে পারে। পরিষ্কার একটা কথা বলা দরকার, যেটা বাংলার মানুষের পক্ষ থেকে আমরা প্রথম দিন থেকে বলছি, যে এ রাজ্যে কয়েকটা মানুষের পদত্যাগ দরকার। ধরুন সন্দীপ ঘোষ পদত্যাগ পাঠটা ছেড়ে দিন, পদ ছেড়ে গেছে তাও জোর করে দিয়েছিল, কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত তাকে 15 দিনের ছুটিতে পাঠিয়েছেন। আমি একটা করে বলি ছোট্ট করে, বিনীত গোয়েলের পদত্যাগ করানোটা কেন দরকার, নৈতিক দায়িত্বটা তাকে নিতে হবে। কারণ এন্টায়ারলি এই যে ধরুন ডেড বডি ছিনতাই, তারপর জোর করে সৎকার করানো, ওই টালা থানার ওসিকে দিয়ে যে ভূমিকা পালন করানো, যা 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 কাজকর্ম হয়েছে। এবং এদিন ওই মৃতার মাও পরিষ্কারভাবে বলেছেন 3 ঘন্টা ধরে তাকে বডি দেখতে দেওয়া হয়নি হসপিটালের মধ্যে, পুলিশের কী ভূমিকা ছিল। ফলে তো আলটিমেটলি সমস্ত ব্যাপারটাই বিনীত গোয়েলের টিম যে
অপদার্থতা নয় শয়তানিটা করেছেন, সেটা এখন ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক, টালা থানা ওসিকে গত পরশুদিন রাত্রির 11টা পর্যন্ত একদম টানা ইন্টারোগেট করে সিবিআই সমস্ত ডকুমেন্ট নোট করেছে। এবার প্রশ্নটা হচ্ছে কেন গোয়েন্দারা ডাক পাবেন, তার কারণ হচ্ছে গোয়েন্দাদের ভূমিকাটা কী ছিল। দেখুন, এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে ওই যে 12:20 থেকে 40 মিনিটের র্যাম্পেন্ট একদম ভ্যান্ডালিজম হয়েছে, এই ভ্যান্ডালিজমটা তৃণমূল কংগ্রেস করিয়েছে, এটা পরিষ্কার হয়ে গেছে। ঘটনা পরম্পরায় মমতা বন্দ্যোপাধ্যায় ওই এদের পুলিশ আক্রান্ত হয়েছে সেটা নিয়ে বেশি ওয়ারিড হয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু অন্যদিকে একটু স্টোরি খেলেছেন যে আমি বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছি যেন কেউ ছাড়া না পায়, অথচ এখনও পর্যন্ত 24 জন মাত্র ধরা পড়েছে, এবং তার মধ্যে কতজন ভুয়োকে ধরেছেন আমরা জানি না, কেন বিনীত গোয়েলের পুলিশ তো ভুয়ো ধরতে অভ্যস্ত। ভুয়ো সাব ইন্সপেক্টরও পুলিশকে পাঠিয়েছিল শিয়ালদা কোর্টেও, সেটা নিয়ে গতকাল আপনাদের কাছে বলেছি। ফলে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এইটা সিবিআই ইনভেস্টিগেশনের দিকে যায়, যেটা যাওয়ার একটা সাংঘাতিক সম্ভাবনা আছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে গোয়েন্দাদের ডাক দেবেন, এবং গোয়েন্দা প্রধান কিন্তু বিপদে পড়বেন। কেন বিপদে পড়বেন? তার কারণ গোয়েন্দা প্রধানকে বলতে হবে ইয়েস অর নো, বলতে হবে আমি ফেল করেছি, আমরা খবর পাইনি। তাহলে প্রশ্ন সেটা সিবিআই নয়, সাধারণ মানুষের থাকবে যে তাহলে এই ইন্টেলিজেন্স অফিসারদের পুষে বাংলার লাভ কি? এসবি আইবি লোকেদের 13 নম্বর 14 নম্বর লর্ড সিনা রোডের অফিসারদের পুষে আমাদের লাভটা কি? আমাদের মানুষের টাকায় তারা মাইনে পান, তাদের পুষে লাভ কি? আপনারা জানতে পারছেন না যে এই হোলিগানিজমটাও এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। আমি গতকাল এবিপি আনন্দে দেখছিলাম, আমি প্রথম যেদিন রাতে এই ঘটনাটা ঘটেছে, আমি প্রথম আমরা দেখিয়েছিলাম আপনাদের লরিতে করে করে লোক পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তো সেইটা এবিপি আনন্দ দেখালো সেই লরিতে করে করে লোক পাঠানো স্পটে, এবং তারা তারপরে ভ্যান্ডালিজম করে তারপরে বেরিয়ে চলে এলো, এবং এটা খুব প্ল্যান মোটিভ অনুযায়ী সমস্ত কাজটা করানো হয়েছে। ফলে এইটা যদি সিবিআই তদন্তের মধ্যে আসে তাহলে কিন্তু পরিষ্কারভাবে মাথাগুলোর দিকে কিন্তু ব্যাপারটা অনেকটা এগিয়ে যাবে। এবার এই সিবিআই তদন্ত কিন্তু ম্যানেজড হওয়ার জায়গায় নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। আর যদি প্রধান বিচারপতি সেদিনকে বুধবার দিন সিবিআই তদন্তের রায় দিয়ে দেন, তাহলে কিন্তু সেটাও সুপ্রিম কোর্টে গিয়ে আটকানোর চেষ্টাও সফল হবে না। হলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিন্তিত, আলটিমেটলি যদি ধরা পড়ে যান যে তিনিই করিয়েছেন, এবং তিনি করিয়েছেন, তো এই নিয়ে কোনো মমতা, অভিষেক, বিনীত, রাজীব এই 4 জনের টিম পেছনে আলাপন দ্বিবেদী এইসবগুলো সাপোর্টের জন্য দিয়েছেন, এরাই এন্টায়ার ভ্যান্ডালিজমটা করে ক্যামেরাটাকে বন্ধ করিয়েছে। আমি বিশ্বাস করুন, আমি গতকাল থেকে হাজার হাজার ভিডিও পাচ্ছি, সারা পৃথিবীতে আন্দোলন হয়েছে। একজন 80 বছরের বৃদ্ধা ডাক্তার, এনআরএসের আরজি করে প্রাক্তনী ডাক্তার, সেই ভদ্রমহিলা বলছেন উইল মেক ইট ইন্টারন্যাশনাল, এবং তাই হয়েছে। দি গার্ডিয়ান পত্রিকা প্রথম পৃষ্ঠায় বার করেছে, ওয়াশিংটন পোস্ট বার করেছে, ক্যালিফোর্নিয়া থেকে দেখছি, আমস্টারডাম থেকে ভিডিও পাচ্ছি, সারা পৃথিবীর ভিডিও পাচ্ছি। এবং আপনাদের দর্শকদের বলছি, আপনারা সারা পৃথিবীর যে যেখানে আছেন, যে প্রতিবাদ হয়েছে আমাদের কাছে পাঠান। যে মুখটা বন্ধ করার জন্য এই অপারেশনটা মমতা, অভিষেক, বিনীত, রাজীবরা করিয়েছেন। আমি আবার বলছি, যে মুখটা অর্থাৎ ক্যামেরার মুখটা যাতে এই আন্দোলনের দিকে না থাকে, রাত জাগা মহিলাদের দিকে না থাকে, এত কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে নেমে পড়েছেন এই সোদপুরের এই মেয়েটি, এই কন্যার জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শয়তানির শাসনের বিরুদ্ধে নেমে পড়েছেন, এটা যাতে মানুষ বেশি না দেখে, তার জন্য সমস্ত আর্জি করে এমন একটা গণ্ডগোল করে দেয়, সমস্ত ক্যামেরা সেই দিকে মুখ ঘুরে যায়, এবং সেটাই হয়েছে। এবং সেটা নিয়ে বিনীত গোয়েল সাফাই গাইছেন ইন্টেলিজেন্স ফেলিওর। আমি বলছি কতটা নির্লজ্জ একজন অফিসার, এই অফিসারটির সঙ্গে অনেক কাহিনী আছে। কামদুনি কাণ্ডে ইনি ডিআইজি, সিআইডি বা এসব কিছু একটা পদে ছিলেন, তার সময় তো, তার জন্যই তো আজকে কামদুনির অপরাধীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই লোকটির জন্যই তো তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত নির্দেশ অমান্য করে রাজভবনের উল্টো দিকে 3 দিন 4 দিন ধরে ধর্ণা করেছিলেন। অনেক কীর্তি আছে, আমি সেগুলো নিয়ে পরবর্তীকালে বিনীত গোয়েল নিয়ে টানা এপিসোড করব, কিন্তু হি মাস্ট স্টেপ ডাউন, এই দাবিটা ছাত্রছাত্রীরা করেছেন। থ্যাঙ্কস, আপনাদের ধন্যবাদ জানাই ছাত্রছাত্রী সমাজ, আপনারা যে এটা করেছেন বিনীত গোয়েলের রেজিগনেশনটাকে এনশিওর করার। আজকে আপনাদের কাছে একটা প্রেডিকশান করি, আমার প্রেডিকশান করতে ইচ্ছা করে না, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃশাসনে কোনো প্রেডিকশান চলে না, কিন্তু আমি বলছি আন্দোলনটা এমন একটা শেপ নিচ্ছে, বিনীত গোয়েলকে বলা হবে যে নিজে থেকে যে আমি স্টেপ ডাউন করে নিচ্ছি আন্দোলনটাকে প্রশমিত করার জন্য। সন্দীপ ঘোষকে যেমন সরিয়েও সরাননি, বিনীত গোয়েলকে আবার একটা প্রাইজ পোস্টিং দিয়ে দেবেন, অন্য কাউকে একজনকে পেটোয়া অফিসারকে ওখানে বসাবেন। আজকের দিনে দাঁড়িয়ে আমি এই প্রতিবেদনটা যখন পেশ করছি, তখন আমি আপনাদের কাছে বলছি ওই যে 40 মিনিটের অপারেশনটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন না, প্রত্যেকটি যেটা অরিজিনাল ধরা পড়ছে, নাম ঠিকানা পুলিশকে কে দিচ্ছেন, সাধারণ মানুষ দিয়ে দিচ্ছেন, পুলিশ ধরছে না। চিন্তা করে দেখুন, পুলিশ ধরছে না, পুলিশ পরে পুলিশের কাছে সারেন্ডার করছে, বা পুলিশ খবর পেয়ে যখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর হইচই হচ্ছে তখন তারপর সেই লোকগুলোকে ধরে আনছে।
তো একটা দাবি কেন উঠবে না বলুন তো? আমি আপনাদের কাছে বলছি, সমস্ত আইনজীবীদের কাছে অনুরোধ করছি, সমস্ত রাজনৈতিক দলগুলোকে আবেদন করছি, কলকাতা হাইকোর্টে এর জন্য পিটিশন করা দরকার। যারা অপরাধী দোষী সাব্যস্ত হবে, রাজ্য সরকার নিজেরা আইন করেছে, সরকারি সম্পত্তি ধ্বংস হলে তাদের বাড়ি ক্রোক করে সেই টাকা সরকার নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ডরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে বলেছেন 50 থেকে 100 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। অর্থাৎ এখানেও টাকা তোলার একটা তোলাবাজি করার জায়গা তৈরি করছেন উনি। সেটা যান, সেটা নিয়ে আমি কথা বলছি না, কিন্তু যেটা মূল কথা, যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলছেন 50 থেকে 100 কোটি টাকা ক্ষতি হয়েছে, তাহলে এই 50 থেকে 100 কোটি টাকার দিকে মুখটা ঘুরিয়ে দিচ্ছেন রাম আর বাম, অর্থাৎ বিজেপি সিপিএম। মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানির ইন্টেনশনটা হচ্ছে এটা বিজেপি সিপিএমের কনস্পিরেসি বলে মানুষকে গিলিয়ে দেওয়া। আর তৃণমূলের সমর্থকদের একটা বড় অংশ আছে না, অক্ষর গোমাংস নয়, এইখানটা কিছু নেই, বিশ্বাস করুন, কিছু মনেও করবেন না, এইখানটা কিছু নেই। দিদি রাত 12টায় সূর্য উঠেছে বলে এরাও বলবে হ্যাঁ রাত 12টায় সূর্য উঠেছে। ফলত তাদের গিলিয়ে দিয়ে তাদের হিপনোটাইজ করে একটা জায়গায় তৈরি করে রাখা, করে খাওয়া তোলাবাজ পার্টি দেখবেন মিছিল টিছিল এখন বেরোচ্ছেন, ধর্না টর্না শুরু করেছেন এরা, এই বাহিনীর কাছে গিলিয়ে দিদি বলেছে, সুতরাং ঠিক। কেউ আমরা প্রশ্ন করছি না, একটু ভালো করে ভেবে দেখুন তো, যে আজকে যদি লালবাজারের র্যাফ থাকার পর, লালবাজারের র্যাফ আজিগরের সামনে থাকার পর, অ্যাডিকুয়েট পুলিশ স্টাফ থাকার পর, তারা 40 মিনিট কার ইশারায় চলে গিয়েছেন ভেতরে, পালিয়ে গিয়েছিলেন। একজন নার্সিং স্টাফ দেখছিলাম, তিনি খুব সুন্দরভাবে এবিপি আনন্দের টক শোতে বসে বলছিলেন যে একজন মানে পুলিশরা এসে আমাদের বলছে কম্বল দিন, অর্থাৎ কম্বল গায়ে মুড়ে আমি পেশেন্ট সাজবো। ভাবতে পারছেন? নার্সিং স্টাফদের যে বাথরুম তার মধ্যে লুকিয়েছেন, হসপিটালের যে মানে রুগীদের যে বাথরুম তার মধ্যে দরজা বন্ধ করে লুকিয়েছেন। এবং তারপরে যখন নার্সিং স্টাফেরা বলেছেন যে আপনারা স্পটে যান, আপনারা ফেস করুন, আমরা তো মরে যাব, তখন বলছেন আমাদের ওপর লাঠি চালানোর নির্দেশ নেই। ঠিক স্পেসিফিক কথাটা আমি আপনাদের কোট করছি, লাঠি চালানোর নির্দেশ নেই। আপনি ভাবুন তো, একটা হসপিটাল যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 50 থেকে 100 কোটি টাকা ধ্বংস হয়ে যায়, সেখানে লাঠি চালানোর নির্দেশ নেই। অঙ্কটা বুঝতে পারছেন? গল্পটা বুঝতে পারছেন? ওই যুবরাজ বসে বসে পিসি ভাইপো দুজনে মিলে আর এই বিনীত রাজীব এই নেক্সাসটা মিলে যে প্লট তৈরি করেছে, সেখানে একজন ওই ভ্যান্ডালিজম যেখানে 50 কোটি 100 কোটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী নষ্ট হয়েছে, সেখানে লাঠি চালাবে না পুলিশ মিনিমাম, মানে অত লাঠি চালানোর নির্দেশটাও নেই। অর্থাৎ বলে দেওয়া হয়েছে একদম সাইলেন্ট হয়ে লুকিয়ে পড়বি, যেন তোদেরও মারবে, তোরা এখন লুকিয়ে থাকবি। আমি বলছি, যে পুলিশ অফিসার আমাকে ফোন করেছেন আজকে সকালে, তিনি পরিষ্কার, তিনি ওখানে স্পটে সেদিনকে ছিলেন না, কিন্তু তিনি অন্য জায়গায়, তিনি তাঁরই তো সতীর্থ বন্ধুবান্ধবরা আছেন, বলছেন পরিষ্কারভাবে সোমবাবু নির্দেশ ছিল যে যখন হসপিটালের ভিতরে মব ঢুকবে তখন আপনারা সরে যাবেন। ভাবতে পারছেন কোন রাজ্যে বাস করছে? আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নেওয়া উচিত, বিনীত গোয়েলকেও কাস্টাডিতে নেওয়া উচিত, এই দাবিটা উঠুক। ছাত্র সমাজ বিনীত গোয়েল পর্যন্ত এগিয়েছে এবং আমি আমার প্রেডিকশন বিনীত গোয়েল কয়েকদিনের মধ্যে রিজাইন করবেন, করতে বাধ্য হবেন। রাদার যেভাবে ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি হয়েছে না, করতে বাধ্য হবেন। কি করেনি বলুন তো? আমি এর মধ্যে স্যালুট জানাই তার মাকে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, টাকার কথা বলতে গিয়েছিলেন, বলছে দিদি আমার মেয়েটাকেই পেলাম না, আমার টাকার দরকার নেই। স্যালুট মা, আপনি আজকের দিনে দাঁড়িয়ে কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুনিয়ে দিয়েছেন। কোন নির্লজ্জতা একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে টাকার অফার দেন, মেয়েটাকে বাঁচাতে পারলেন না, শুধু না বাঁচানোর অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন, এভিডেন্স ট্যাম্পারিং করার অভিযোগ উঠছে, তারপর গিয়ে এই কথা বলা যায়? মেয়েটির মা বলছিল এবিপি আনন্দে, সেটা আমি বিশ্বাস করুন আমার যন্ত্রণায় বুকের মধ্যে একটা কষ্ট হচ্ছিল। মেয়েটির মা বলছে আমাদের 12:30টায় পৌঁছেছি, অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছেন আপনার মেয়ে সুইসাইড করেছি, 12:30টায় পৌঁছেছি, জানি আমার মেয়েটা চলে গেল। 12:30 থেকে 3টে 3:30 মধ্যে একটা ঘরে বসিয়ে রাখা হয়েছে, আমার মেয়ের মুখটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। কি অত্যাচার, কি অবিচার করেছে, কি চাপ সৃষ্টি করেছে। আবার পুলিশ সিজার লিস্ট তৈরি করতে গিয়ে আপনার মেয়ের এইসব ওষুধ, এইগুলো ওষুধগুলো খেতে, মানে অ্যাজ ইফ যেন আপনার মেয়ে সুইসাইড করেছে, আত্মহনন করেছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এত নির্লজ্জ আপনি হন কেন? আপনি তো একজন মহিলা, আপনি তো আমারও মুখ্যমন্ত্রী, আপনার সমালোচনা করি, কিন্তু এত নির্লজ্জ হন কি করে? আর আমি একটা কথা আপনাদের কাছে পরিষ্কারভাবে বলি, তৃণমূল কংগ্রেসের প্রতি যাদের 1% সফটনেস আছে, তাঁরাও এই কন্যার হত্যার জন্য অপরাধী। কথাটা একটু ভালো করে স্পেসিফিক শুনুন, যাদের 1% তৃণমূল কংগ্রেসের প্রতি সফটনেস আছে, তাঁরাও আজকের এই ঘটনার জন্য অপরাধী। একটা সার্কেল তৈরি হয়েছে, কালকেও বলেছি, প্রত্যেক দিন বলবো, যারা এখন চেষ্টা করছে, খাওয়ানোর চেষ্টা করছেন, সরকার তাই নয়। সোহিনী সেনগুপ্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কন্যা এবিপি আনন্দের সেটে বসে বসে বলছেন, বারবার বলছি কথা, বারবার বলবো, বলছেন এটা সরকারের ব্যাপার নয়, এটা সোশ্যাল সিস্টেমের ব্যাপার। কিসের সোশ্যাল সিস্টেমের ব্যাপার? যেখানে একজন অপরাধীকে বাঁচানোর জন্য পুলিশ ডেড বডি ছিনতাই করে, দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দেয় না, যেখানে দাঁড়িয়ে 3 ঘন্টা তার মাকে তার বডি দেখতে দেওয়া হয় না, অথচ রাজনৈতিক মাফিয়াগুলো
লিডারগুলো, বিধায়কগুলো সেই বডি ঘিরে বসে থাকে, সেখানে সরকার জড়িত নয়। সন্দীপ ঘোষকে যখন 5 ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দেওয়া হয়, সেটা সরকারের ভূমিকা নয়, এটা পলিটিক্যাল ব্যাপার নয়, পলিটিক্যাল মুভমেন্ট নয়। বাড়ি আবার বেলেঘাটা পুলিশ পাহারা দিচ্ছে। কে এই সন্দীপ ঘোষ বলুন তো? কে এই সন্দীপ ঘোষ? আমি বলছি না, এটা সবাই, সমস্ত রাজনৈতিক নেতারা বলছেন, শুভেন্দুও বলেছেন যে পরিষ্কারভাবে যখন 2021 সালে ওই পা ভাঙার নাটকটা করেছিলেন, এই সন্দীপ ঘোষই ওই ফলস প্লাস্টারটা করেছিল। অধীরবাবুও পরবর্তীকালে বলেছেন, শুভেন্দুবাবু বলেছেন যে ওই ফলস প্লাস্টার করার নায়ক হচ্ছে এই সন্দীপ ঘোষ, তার ডিভিডেন্ড তাকে প্রাইজ পোস্টিং দিচ্ছে। পাছে বলে দেয় যে আমি ওই ফলস প্লাস্টারটা করেছিলাম, ফলত তাকে একটু খুশি করে রাখো। তিনি 3 বার বদলি হলো, 3 বার আবার আর্জি করে পোস্টিং পান, তিনি 5 ঘন্টার মধ্যে আবার একটা প্রাইজ পোস্টিং পেয়ে যান। সেই সন্দীপ ঘোষকে শেষ পর্যন্ত সিবিআই কবজায় নিয়েছে এবং অ্যারেস্ট করা উচিত। আমি পরিষ্কার বলছি, হি ইজ ওয়ান অফ দ্য কালপ্রিটস। তিনি এই হাসাপ করা, মানে আমি বলছি যে কোনো ক্ষেত্রে ক্রিমিনাল অফেন্স যখন হয়, যিনি অপরাধ করেন তার যেমন শাস্তি, অপরাধকে যারা লুকোনোর চেষ্টা করেন, সাপ্রেস করার চেষ্টা করেন, এভিডেন্স ট্যাম্পারিং করার চেষ্টা করেন, তারাও কিন্তু সমান দোষে দুষ্ট। আচ্ছা বলুন তো, মৃতার মা 3 ঘন্টা ধরে বসছিলেন একটা ঘরে, হাসপাতালের প্রিন্সিপাল, সুপার, ভাইস প্রিন্সিপাল কেউ গিয়ে তার সঙ্গে দেখা করেনি যে আপনার মেয়ে ডাক্তার, আপনি মেয়ে এইভাবে হত্যা হয়েছে? কেউ দেখা করেনি তার সঙ্গে। ওই লোয়ার লেভেলের অফিসাররা তারা গিয়ে তার সঙ্গে কথা বলছিল। মানে যদি সামান্য সেন্স থাকতো যে একজন আমার হসপিটালের একজন পিজি ডাক্তার, পোস্ট গ্র্যাজুয়েটের একজন ডাক্তার, সেই ডাক্তার এইভাবে অত্যাচারিত হয়ে থাকে, খুন হতে হয়েছে, আমি তার পাশে গিয়ে দাঁড়াবো না? চিন্তা করতে পারেন, ওর বাড়িতে তো যাওয়া উচিত ছিল হসপিটাল কর্তৃপক্ষের, গিয়েছিল কেন যায়নি? কিসের জন্য যায়নি? রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন টাকার অফার করতে, বিনীত গোয়েলের আলাদা করে যাওয়া উচিত ছিল না? পরিষ্কার গিয়ে বলা উচিত ছিল না আমাদের কী অন্যায় হয়েছে বলুন, আমি শাস্তি দেবো? কেন টালা থানার ওসি এতদিনে ট্রান্সফার্ড হননি? কিসের জন্য শাস্তি হয়নি? যিনি পোস্টমর্টম করতে নির্দেশ দিয়েছেন, পোস্টমর্টমের পর সঙ্গে সঙ্গে মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে সেখান থেকে দ্রুত শ্মশানে সৎকার করার যিনি নির্দেশ দিয়েছেন, তিনি কে? বিনীত গোয়েলকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা দরকার। শুধু বিনীত গোয়েলকে সরানো নয়, আমি বলছি সিবিআইয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে, বিনীত গোয়েলকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। কাস্টাডিতে নিয়ে একদম ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ, তার ফোনটাকে নেওয়া উচিত। আমি গতকালই বলেছি, বিনীত গোয়েলের ফোনটা নিয়ে নেওয়া উচিত। সেই দিন যেদিনকে মৃতা মারা গেছেন, তার পরের দিন রাত্রিবেলা রাত 2টো পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কী কথা হয়েছে, কাকে কী নির্দেশ দিয়েছেন, লোয়ার লেভেলে কী নির্দেশ দিয়েছেন, আরজিকর যেদিনকে ভ্যান্ডালিজম হলো সেদিনকে কী নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটা নির্দেশ কিন্তু তদন্তের মধ্যে আসা উচিত। আমি আবার কুর্নিশ করব হাসপাতালের ডাক্তার বাবুদের, যারা ডাক্তাররা, আমি দেখছিলাম একজন মহিলা ডাক্তার বলছেন, উই ওয়ান্ট ইমিডিয়েট রেজিগনেশন অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখে শিখণ্ডি খাড়া করে এই অপারেশনটা করাচ্ছেন, অর্থাৎ অপরাধীদের বাঁচানোর কাজটা করছেন। সে বিনীত গোয়েল, ইউ প্লিজ স্টেপ ডাউন। আপনাকে হাত জোর করে বলছি, আপনি পড়াশোনা জানা শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষার অবমাননা আপনি করছেন ওই পদে বসে। ইউ প্লিজ স্টেপ ডাউন, চলে যান, আপনাকে দরকার নেই। কলকাতা পুলিশ কমিশনার ছাড়াও কলকাতা পুলিশ চলবে, অনেক ভালো ভালো অফিসার আছেন, ইমিডিয়েটলি আপনি বেরিয়ে যান। আপনার আন্ডারে শান্তনু সিনহা বিশ্বাস, তার আন্ডারে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, সেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের আন্ডারে এই সিভিক ভলেন্টিয়ারটা সঞ্জয় রায়। সেই সঞ্জয় রায়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গিয়েছিলেন মৃতার বাড়িতে। মৃতার মা বলছেন, গতকাল শুনছিলাম, তিনি বলছেন যে আমরা তো অপরাধীকে ধরে ফেলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গিয়েছেন, মৃতার মা কি উত্তর দিয়েছেন? দিদি একা অপরাধী নয়, ওর হসপিটালের ভেতরে আরও কেউ জড়িত আছে। আচ্ছা, এই ভদ্রমহিলা যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে এটা বললেন, মুখ্যমন্ত্রীর মান সম্মান কিছু থাকলো? ওই সঞ্জয় রায়কে একটা স্কেপগোট করে খেলতে গিয়েছিলেন, টাকার অফার দিতে গিয়েছিলেন, 3 ঘন্টা ধরে এই ভদ্রমহিলাকে যে বসিয়ে রেখে দিয়েছিলেন, তার উপর যে চাপ সৃষ্টি করা হয়েছিল, তার ডেড বডি যে ছিনতাই হয়েছিল, কোনো প্রশ্নের জবাব কেউ দিতে পেরেছেন বলুন তো? একটা রিপ্লাই কেউ দিতে পেয়েছে? আপনারা ভাবুন, আপনারা সেন্সিবল দর্শক আমাদের এই দেশের, এই রাজ্যের, এই ভারতবর্ষের বাইরে, আপনারা একটু ভাবুন, একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন মুখ্যমন্ত্রী? একটা সিভিক ভলেন্টিয়ার, সে এত পাওয়ারফুল হয় কেন? বিনীত গোয়েল জবাব দিয়েছেন? জবাব দেননি, প্রেস কনফারেন্স করেছেন। ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে, উই হ্যাভ ডান এভরিথিং, আই এম অ্যাংরি বলে চিৎকার করেছেন। লজ্জা করে না? 31 বছরে একটা কন্যা চলে যাওয়ার পর আই এম অ্যাংরি। যখন সেই রাতে যখন বিনীত গোয়েল স্পটে গেলেন, তখন কোথায় মব ডিসপার্স করবেন না, তখন তিনি মিডিয়া ডিসপার্স করছেন, মিডিয়ার ওপরে গালিগালাজ করছেন। কি হবে মিডিয়ার ওপর গালিগালাজ করে? কি পাবেন মিডিয়ার ওপর গালিগালাজ করে? লাভটা কি হলো আলটিমেটলি? বাংলার মানুষ যিনি অপরাধটা করেছেন 31 বছরের কন্যার ওপরে, তাঁকে যতটা অপরাধী মনে করেন বাংলার মানুষ এখন, আপনি বিনীত গোয়েল আপনাকেও সমানভাবে দোষে দূষিত করছেন। তার কারণ ইউ আর দ্য ওয়ান, যার নেতৃত্বে বডি ছিনতাই হচ্ছে, যার নেতৃত্বে দ্বিতীয়বার পোস্টমর্টমের সুযোগ দেওয়া হয়নি, যার নেতৃত্বে ওই
40 মিনিটের অপারেশন আরজিকর মেডিকেল কলেজে হয়েছে এবং যার নেতৃত্বে পুলিশকে বসিয়ে রেখে দেওয়া হয়েছে, সাইলেন্ট। পুলিশকে লাঠি পর্যন্ত চালাতে না দেওয়ার নির্দেশ আপনার লেভেল থেকে এসেছে পরিষ্কারভাবে। আপনি জানতেন, মুরলী জানতেন, প্রত্যেকে জানতেন যে 40 মিনিট তৃণমূল অপারেশন করবে, পুরো আন্দোলনের মুখটা ঘুরিয়ে দেবে এবং সমস্ত সম্প্রচারটা ওই দিকে নিবদ্ধ হবে। ইউ আর অলসো আ ক্রিমিনাল বলতে বাধ্য হচ্ছে বিনীত গোয়েল। আপনি 41-এ নোটিশ পাঠাতে পারেন, কিন্তু ইউ আর অলসো আ ক্রিমিনাল। তার কারণ এই কনস্পিরেসি আরজিকর নার্সিং স্টাফেদের ওপর যে আক্রমণের দিকে চলে গেছে, যে কুৎসিত ভাষায় যারা এসছিল তৃণমূলের বাহিনী, এক ভদ্রমহিলা এবিপি আনন্দের সেটে বসে যখন বলছেন আমি শিহরিত হচ্ছিলাম। বিশ্বাস করুন, নার্সিং স্টাফদের যা বলে গেছেন, পরিষ্কার বলছেন যে পরের দিন আসবো, তোদের আঙুল দিয়ে দেখিয়ে বলছে তোদের রেপ করে দিয়ে যাব। একজন ভদ্রমহিলা বলছেন, ভাবতে পারেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও গ্রেফতার করিয়েছেন মাত্র 24 জনকে, তার মধ্যে কতজন ভুয়ো আমি জানি না। আর ওদিকে ওই বিনীত গোয়েলকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছেন বসিয়ে, আর নিজে মিছিলে হেঁটে বলছেন 50 থেকে 100 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। আমি বলছি প্রথম বিনীত গোয়েলকে রিজাইন করাতে হবে, তারপর এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে রিজাইন করাতে হবে। পরিষ্কার দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। এর বাইরে যদি অন্য কিছু ভাবেন, যিনি হাঁটবেন তিনি কিন্তু এই হত্যাকাণ্ডের সমর্থক বলেই ধরে নেব। স্পষ্ট ভাষায় আজ থেকে কথাটা বলবো, যিনি সামান্যভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি সামান্য দুর্বলতা রাখবেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইবেন না, পরিষ্কারভাবে বলছি তিনি এই হত্যাকাণ্ডের সমর্থক বলে সারা বাংলার মানুষ প্রত্যেকে ভাবতে প্র্যাকটিস করুন আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে।